আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি। আগামী সপ্তাহে তীব্রতা আরও বাড়বে জানালো আবহাওয়া অফিস। ছাত্র সমাজকে আর সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা ন্যায্য চাকরি পাবে বললেন জামাতের আমির। এবারের ইজতেমায় সাদপন্থীদের অংশ নেয়ার নৈতিক কোনো অধিকার নেই মন্তব্য মামুনুল হকের। 31 জানুয়ারি টঙ্গীতে প্রথম দফার ইজতেমা। এবং নওগাঁয় বিনামূল্যে নতুন বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ। খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে, অভিভাবকদের ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। দেশের অধিকাংশ অঞ্চলে দেখা মিলছে না সূর্যের। প্রচন্ড ঠান্ডার কারণে নিদারুণ কষ্টে আছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরও বাড়বে, আর এ মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বেশ কয়েকটি জেলায়। কুয়াশা, মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাসের কারণে শীতের দাপট বেড়ে যায় কয়েক গুণ। সারা দেশে ঘন কুয়াশায় সূর্যের দেখা না মিললেও রাজধানীর আকাশে উকি দিয়েছে রোদ। উষ্ণতার স্বস্তি জনজীবনে। শীত থাকলে লোকজন বাইরে হয় কম, মানে বেচা কিনা হয় কম। গাড়ি চালাই, আপনার উত্তরবঙ্গের দিক থেকে আসলাম, একটু ঘন কুয়াশা ছিল, একটু কষ্ট হয়েছে, তারপর আপনার ঠিক হয়ে গেছে। এই দুদিন অনেক ঠান্ডা ছিল, এখন আজকে কুয়াশা পড়ে নাই, মানে রোদ অনেক ভালো লাগছে। এমন পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকায় 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে 8 তারিখ পর্যন্ত। এরপর বাড়তে পারে শীতের তীব্রতা। গত যে স্পেলটা ছিল সেই স্পেলের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি অর্থাৎ মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে বয়ে যাচ্ছিল। এবং আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি জানান, এই মাসে 2 থেকে 3টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। 9 জানুয়ারি থেকে আবারও কমবে তাপমাত্রা, কোথাও কোথাও হতে পারে বৃষ্টিও। দিনের এবং রাতের তাপমাত্রা রাইজিং টেন্ডেন্সিতে আছে, তবে আগামী 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ইলশেগুড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পর সারা বাংলাদেশের তাপমাত্রা অর্থাৎ 9 তারিখ থেকেই সারা বাংলাদেশের তাপমাত্রা আবার কমে যাবে। আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে গত 24 ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 4 শিশু। তাদের মধ্যে শিশু ওয়ার্ডে 1 জন ও নবজাতক ওয়ার্ডে 3 জনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রয়েছে আরও 2 শতাধিক শিশু। প্রতিদিন গড়ে শিশু ওয়ার্ডে 30 থেকে 40 জন ভর্তির পাশাপাশি বহির্বিভাগে শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে প্রচন্ড শীত ও কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে লঞ্চ সহ বিভিন্ন যানবাহন চলাচল। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্রদের দমিয়ে রাখতে পারে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না।
আমি বিজয়ী হব এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। ছাত্র সমাজকে আর সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা ন্যায্য চাকরি পাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে দলের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ শুধু জামাত এবং আলেম ওলামাদের উপরে অত্যাচার চালায়নি, তারা সেনাবাহিনীকেও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে। তাদের ধারণা ছিল জামাতে ইসলামকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করে। এবারের ইজতেমায় সাতপন্থীদের অংশ নেওয়ার নৈতিক কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানী কাকরাইল মসজিদে তাবলিগের চলমান ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের হাতে রক্তের দাগ তারা কোনো ইজতেমায় অংশ নিতে পারে না। আগামী 31 জানুয়ারি থেকে জোবায়েরপন্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন, তবে দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করা ইজতেমা মাঠে হামলার সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি জানায় শুরায়ে নিজামের অনুসারী তথা জোবায়েরপন্থীরা। 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25 জানুয়ারি 2025 শনিবার ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের উপর আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পলো গ্রাউন্ড কনফারেন্স হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বর্তমান তরুণ প্রজন্ম বিবেক বিক্রি করে দেওয়ার প্রজন্ম নয় বলে উল্লেখ করে সার্জিস বলেন, যে কোনো বিষয়ে প্রাসঙ্গিকতা যুক্তিতে বোঝাতে পারলে তার রক্ষায় তারা জীবন দেবে, তেমনি আবার যদি তারা লুটপাট সন্ত্রাস দেখে তবে তাকে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করবে না। গোল টেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীরা বক্তব্য রাখেন। এই বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে, এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে, নতুন ভাবে বই সাজাতে হবে, নয়তো আন্দোলন ব্যর্থ হবে। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর নতুন আরেকটি গোষ্ঠী যুবলীগ ছাত্রলীগের মতো চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস। গতরাতে হবিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, নষ্ট পচা রাজনীতিকে বিদায় করে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার প্রয়োজন। যারা দখল ও চাঁদাবাজি করছে তাদের উদ্দেশ্যে এই সমন্বয়ক আরো বলেন, 17 বছরের ক্ষুধা নিবারণের জন্য মানুষ নিজের জীবন দেয়নি। সর্বাগ্রে প্রয়োজনীয় সংস্কার, এরপর 24-এর হতাহতদের বিচার এবং তারপর নির্বাচন হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হবিগঞ্জ নাগরিক কমিটির সমন্বয়ক পলাশ মাহমুদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সম্পাদক ফয়সাল হোসেন মাসুম এবং কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল গালিব।
নওগাঁ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া বিনামূল্যে নতুন বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আবার যারা টাকা দিতে পারেনি তাদের দেওয়া হয়নি বই, ফলে বছরের প্রথম দিনে টাকা দিতে না পেরে বই ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা স্কুলে আসে নতুন বই নিতে, আর সেখানেই বাধে বিপত্তি। অভিভাবকরা বলছেন এবছর নতুন বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ, আর যারা টাকা দিতে পারেনি তারা বই ছাড়া ফিরেছে খালি হাতে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকায় চলছে ক্ষোভ, হতাশা আর সমালোচনা। যে আপা আমার এমনিতে ছেলের বা অসুস্থ, আমি এখন দিয়া পারছি না, তা আপনি যদি লাগে যদি আমি পরে দিব। 100 টাকা বার করে আমি দিলাম, আপা করছে না 100 টাকা নিব না। আমি বললাম যে আমার কাছে টাকা নাই এখন বর্তমানে, আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। আমাকে বই দেওয়া হয়নি, আমার টাকা নাই তাই আমি বই নিই। বই টাকা না দিলে বই দিবে না। 200 টাকা করে লিছে, ওই 2 তলার থেকে লিছে, নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে। টাকা বই আগে দিয়ে দেখ, দেওয়ার পর পরশু দিন বলুক বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, তাহলে কি বোঝা যায় এখানে? তবে বইয়ের জন্য নয়, বিদ্যালয়ের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নেইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য। বই বা উন্নয়নের নামে যারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে, যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিই। শিক্ষার্থীদের বই জিম্মি করে টাকা আদায়ের ঘটনা আর যেন না ঘটে তা নিশ্চিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীকালের মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সাধারণ ছাত্রছাত্রীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র সংসদ নির্বাচনের আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। এই সময় ছাত্র নেতারা বলেন, লেজুর ভিত্তিক সকল রাজনীতি বন্ধ ঘোষণার পরও ক্যাম্পাসে সেই রাজনীতি চালুর অপচেষ্টা চালানো হচ্ছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের ও মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে যশোরে শেষ হল 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে সদর উপজেলার পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে ইসলামী বক্তাদের আলোচনা শুনতে প্রতিদিনই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। শেষ দিনে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারি। আরও বক্তব্য রাখেন শায়েখ আহমদুল্লাহ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। দুপুর থেকেই খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শক শ্রোতাদের ভিড় বাড়তে থাকে মাহফিল প্রাঙ্গণে। এশার নামাজের পর বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। দেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? শায়েখ আহমদুল্লাহ কোরআনের আলোকে জীবন গঠনের তাগিদ দেন। আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে। এই সময় আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স চালু হবে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আদ্দিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণেই মুক্ত পরিবেশে এই বিশাল মাহফিল আয়োজন সম্ভব হয়েছে। 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, যে ধর্ম, ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি। প্রতি বছর এমন ঐতিহাসিক মাহফিল আয়োজনের প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার মাহমুদুল হক জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুকুমার ভৌমিক। এর আগে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবছর নির্বাচনে 17টি পদে 2টি প্যানেল থেকে মোট 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন 166 জন। ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। টাঙ্গাইলের পাকুল্লা বাজারে ঐতিহ্যবাহী জিআই পণ্য পোড়াবাড়ি চমচমের শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান, উপদেষ্টা চিত্রনায়ক DA তায়েব। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পাকুল্লা বাসস্ট্যান্ডের শোরুমটি উদ্বোধন করা হয়। পরে পাকুল্লা বাজারে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অভিনেতা আলী রাজ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন ও জামুরকি ইউনিয়নের চেয়ারম্যান DA মতিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পৃথিবীর বাংলাভাষীদের জানাতে চাই যে আমাদের টাঙ্গাইল আসুন, টাঙ্গাইল বেরিয়ে যান। টাঙ্গাইলে অনেক বিখ্যাত আর্টিস্ট আছে, বড় বড় নায়ক আছে, মান্না ভাই আছে, অমিত ভাই আছেন, মামুন রশিদ ভাই আছেন, মানে হিউজ সুপারস্টাররা এখানে তাদের জন্ম। এবং আপনারা আসবেন, স্পেশালি শুধু সুপারস্টারই নাই, আছে অনেক অহংকার করার মতো জিনিস, তাঁতের শাড়ি থেকে শুরু করে মিষ্টির সমাহার। আমাদের টাঙ্গাইলের যে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে। বাগেরহাটের ফকিরহাটে 2 শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। হিট বাংলাদেশ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে 50 বছর পূর্তি উপলক্ষে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান ও হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসাইন সহ স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।